প্রিয় শিক্ষার্থীরা সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা? নো সাউন্ড এখনো। সাউন্ড পেলে আমাকে জানাবে প্লিজ। সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা? কে কোথা থেকে যুক্ত হয়েছে তোমরা অনেকেই জানাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, এখন কি সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা আমাকে একটু ইনফর্ম করবে প্লিজ। আমার ধারণা এবার সাউন্ড পাওয়া যাচ্ছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমরা লিখছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের যারা সহপাঠী আছে তারা যারা এখনো যুক্ত হতে পারেনি তাদেরকে জানানোটা আমাদের খুবই দরকার। তাই দ্রুত আমরা এই ক্লাসটি শেয়ার দিয়ে দিব এবং সবার কাছে যেন এই তথ্যটি পৌঁছে যায় তার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই সবার অবস্থান থেকে তোমরা ক্লাসটিকে শেয়ার দিয়ে দাও এবং আরো যুক্ত হও। এবং আমরা আজকে যে পাঠটি নিয়ে কথা বলবো, প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবুল হাসান, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের বিষয়ে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক। এবং আজকে আমরা অধ্যায় 6 নিয়ে কথা বলবো। এবং তোমরা যথারীতি জানো অধ্যায় 6 নিয়ে তোমাদের অনেক জিজ্ঞাসা, তোমাদের অনেক প্রশ্ন এবং এতে অনেক তথ্য আছে। এত তথ্য তোমরা কিভাবে মনে রাখবে, এই নিয়ে তোমাদের আরো একটি সমস্যা। এবং প্রশ্নের ধরন কি হবে, কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন তথ্যগুলো মনে রাখতে হবে, এই অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে তোমাদের সামনে হাজির হয়েছে। এবং আজকে আমরা দেখব যে এই এখান থেকে আমরা কোন কোন বিষয়গুলোকে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং তোমাদের প্রশ্ন থাকলে, তোমাদের যদি জিজ্ঞাসা থাকে, তোমরা সেগুলো আমাদেরকে জানিয়ে দিবে। কে কোথা থেকে যুক্ত হয়েছে তোমরা তাও জানাবে প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকের পাঠের শুরুতেই কতিপয় সূচক জানতে চাই, অর্থাৎ অর্থনীতির কতিপয় সূচক সম্পর্কে আমরা ধারণা নিতে চাই। আমরা এখন দেখব যে কোন কোন সূচকগুলো নিয়ে আসলে কথা বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে দিয়েছি জিএনপি, জিডিপি এবং মাথাপিছু আয়। এই তিনটি জিনিস তোমাদেরকে একটু বুঝতে হবে এবং তোমাদের বইতেও এই তিনটি এই সূচকের কথা বলা আছে। এবং এই জিএনপি ইংরেজিতে আমরা বলি জিএনপি, জিডিপি এবং পিসিআই মানে পার ক্যাপিটা ইনকাম। আমরা যদি এটাকে এলাবোরেট করি তাহলে দেখো কি পেয়ে থাকি। এই এন এর পরিবর্তে আমরা ন্যাশনাল শব্দটা মনে রাখবো, আমরা জাস্ট একটু ক্লু দিয়ে দিয়ে মনে রাখার চেষ্টা করব। ডিতে আমরা ডোমেস্টিক কথা মনে রাখবো। ন্যাশনালের সাথে ন্যাশনালিটি বা জাতীয়তা, তার সাথে নাগরিক শব্দটি খুব সম্পৃক্ত। এবং ডোমেস্টিক শব্দটি দিয়ে আমরা গৃহ যদিও বুঝি, অর্থাৎ আমরা এক্ষেত্রে বাউন্ডারি বুঝবো, একটি দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখাকে বুঝবো। তাহলে আমরা যদি দেখি যে জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটির এলাবোরেশন, এবং জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ বাংলাতে করলে কি হয়, আর এটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়। এরপর যে আমরা কি দেখতে পাচ্ছি, মোট জাতীয় উৎপাদন, এটিকে আমরা বলছি মোট দেশজ উৎপাদন। এবং তোমরা খেয়াল করে দেখো মাথাপিছু আয়, এই প্রত্যেকটির আবার একটু ব্যাখ্যায় আমরা দেব। সুতরাং শুরুতে যে কথাটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পিসিআই এই শব্দটি তোমার পাঠ্য বইতে নেই, কিন্তু মাথাপিছু আয় শব্দটি আছে। আমি বুঝার সুবিধার্থে তোমাদেরকে এই টেকনিক্যাল টার্মটি ব্যবহার করেছি। মাথাপিছু আয়কে তুমি পিসিআই বা পার ক্যাপিটা ইনকাম হিসেবে মনে রাখতে পারো। এ পর্যায়ে আমরা জিএনপিতে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটিকে মোট জাতীয় উৎপাদন বলে থাকি। এটির একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। সংজ্ঞাটি হচ্ছে যে সকল দ্রব্য একটি দেশের নাগরিকগণ নির্দিষ্ট সময়ে, মানে সাধারণত 1 বছরে, খেয়াল করে দেখো, একটি নির্দিষ্ট সময় বলতে সাধারণত 1 বছর আমরা বুঝে থাকবো, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখন কথা হচ্ছে যে স্যার দ্রব্য এবং সেবা কি, এই টার্মটি হয়তো তোমাদের বুঝতে হবে। দ্রব্য কি এবং সেবা কি? এখন আমি শিক্ষকতা করছি, এটি সেবা।
এভাবে যারা মানসিক শ্রম দিয়ে অনেক কাজ করেন, হাসপাতালে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এটি কিন্তু সেবা খাত, সেখান থেকেও কিন্তু উৎপাদন হচ্ছে, সেবা উৎপাদন হচ্ছে। অন্যদিকে এটি যে আমার হাতে যে জিনিসটি আছে এটি একটি দ্রব্য, এটি কিন্তু উৎপাদনের ব্যাপার। কিংবা আমার হাতে যে আরেকটি মোবাইল ফোন আছে এটিও কিন্তু দ্রব্য, এগুলো উৎপাদনের ব্যাপার আছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা বলতে চাচ্ছি যে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে জাতীয় উৎপাদন বা জিএনপি। ওই যে আমরা বলেছিলাম এনতে ন্যাশনাল, ন্যাশনাল মানে জাতীয়। এক্ষেত্রে তুমি মনে রাখবে হচ্ছে নাগরিক শব্দটি, নাগরিক দেশের ভিতরে এবং দেশের বাইরে যেখানেই থাকুক না কেন তাদের মোট উৎপাদনটাকে আমরা বলে থাকি জিএনপি। এবার নাগরিকগণ দেশের ভিতরে বা বাইরে যেখানেই অবস্থান করুক না কেন তাদের উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্যটি হচ্ছে কি জিএনপি। এক্ষেত্রে লক্ষ্য করার ব্যাপার, যারা বিদেশে থাকে তাদের পাঠানো অর্থ যুক্ত হয়, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বাংলাদেশের নাগরিক কিন্তু দেশের বাইরে বিভিন্ন দেশে কাজ করছে, তারা যে প্রতি বছর যে অর্থ প্রেরণ করে তা কিন্তু এর সাথে যুক্ত হবে, কারণ তারাও বাংলাদেশের নাগরিক, আমি তুমি আমরাও কিন্তু বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা কোন জিনিসটি পেলাম, এই নাগরিক টার্মটি যদি অর্থাৎ নাগরিক শব্দটি যদি মনে রাখো তাহলে এক্ষেত্রে জিএনপির যত ধরনের প্রবলেম আছে এটা তোমার কাছে সলভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জিএনপির পর আমরা কোথায় যেতে চাই? তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা কিন্তু সাথে সাথে লিখবে, আমরা কিন্তু এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের এগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। কে কোথা থেকে যুক্ত হয়েছে তোমরা জানাচ্ছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। বরিশাল জেলা স্কুল থেকে আদিব জয়েন করেছে, ওকে আরো অনেকে জয়েন করেছে। আমি পাঠে যাই, আমাদের বোধহয় কয়েক মিনিট একটু লেট হয়েছিল। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন। আমরা এক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা ডোমেস্টিক শব্দের অর্থ বলতে আমরা একটি ভৌগোলিক সীমারেখার কথা বলেছিলাম। তাহলে একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছর, নির্দিষ্ট সময় বলতে আমরা সাধারণত 1 বছরকে বুঝে থাকি, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমাদের কাছে মূল যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে অভ্যন্তরের দেশি বা বিদেশি নাগরিক। অর্থাৎ এই যে আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে শুধু কি আমরাই বসবাস করি, আমাদের আশেপাশে কিন্তু অনেক দেশের লোক এবং অনেক দূরতম দেশ থেকেও কিন্তু অনেক দেশে আমাদের দেশে এসে কাজ করছে। তোমরা খেয়াল করে দেখো, বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে ক্রিকেট কোচ এবং ফুটবল কোচ যারা থাকে তারা কিন্তু দেশের বাইরে থেকে আসে। তাহলে তারা আমাদের দেশে তারা যে সকল শ্রম বিনিময় করে যা উৎপাদন করেন এটি কিন্তু আমার দেশের উৎপাদনের সাথে অর্থাৎ জিডিপির সাথে সম্পৃক্ত হবে এবং সেই সঙ্গে আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের ইনকাম। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় কি, আমাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে থাকে তাদের কিন্তু উৎপাদনকে আমরা এখানে ক্যালকুলেট করি না বা গণনা করি না। তাহলে আমরা দেখি এই বিষয়ে আর কি কি কথাগুলো আমরা বলছি, যে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যারাই উৎপাদন করুক না কেন তাদের উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্যকে আমরা জিডিপি বলবো। খেয়াল করে দেখো, তাহলে আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা আগেই বলেছি, ধরে নাও কোরিয়ান লি চেন নামে এক ভদ্রলোক, তার অনেকগুলো গার্মেন্টস থাকতে পারে বাংলাদেশে, সে এখানে ব্যবসা করে, তাহলে তার এই গার্মেন্ট শিল্পে যে উৎপাদন হচ্ছে এটি এবং বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি তাদের এই সমগ্র বিষয়টি হচ্ছে আমার ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদন হচ্ছে, তাই এটিকে আমরা বলে থাকি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এক্ষেত্রে কি হয়, যারা বিদেশে থাকে তাদের পাঠানো অর্থ যুক্ত হয় না, অর্থাৎ এই যে বললাম আমাদের আত্মীয় স্বজন যারা বাইরে আছেন, দেশের বাইরে আছেন, তাদের পাঠানো অর্থ কিন্তু এক্ষেত্রে যুক্ত হবে না, এটি পার। অন্যদিকে কি যুক্ত হয়, বরং বিদেশি নাগরিকদের উৎপাদন যুক্ত হবে। আমরা এক্ষেত্রে যেটা বললাম যে মিস্টার লি চেন কাল্পনিক, কিংবা বাংলাদেশের ক্রিকেট কোচ কিংবা ফুটবল কোচ যারা বাইরে থেকে আসেন তাদের উৎপাদন, অথবা অন্যান্য চাকরি পারপাস কিন্তু অনেকেই বাংলাদেশে এসে কাজ করে। তাহলে জিএনপি নাগরিক দিয়ে মনে রাখবে আর জিডিপি ডোমেস্টিক অর্থাৎ ভৌগোলিক সীমারেখা দিয়ে মনে রাখবে। এই দুটি জিনিস যদি মনে রাখো আমরা সামনের ক্লাসে যেতে পারি, মানে সামনের আগাতে পারি। আমরা দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। জিএনপি এবং জিডিপি নিয়ে তোমাদের প্রশ্ন বসে আসতে একটু দেরি হয়। রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল থেকে একজন জয়েন করেছে, স্বাগতম তোমাদেরকে। তোমরা তোমাদের বন্ধুদেরকেও এখানে যুক্ত করে ফেলো। জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন হাই স্কুল থেকে জয়েন করেছো, আমার খুব পরিচিত জায়গা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। অনেকেই এখানে যুক্ত হয়েছ।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো জিএনপি এবং জিডিপি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্ষেত্রে জিএনপি এবং জিডিপি কে বোঝার জন্য আমরা আরেকটি কাজ করছি। তোমরা খেয়াল করে দেখো, জিএনপি এবং জিডিপি বোঝার জন্য আমরা যে কাজটি করছি, জিএনপি জিডিপি, আমরা যদি জিএনপি কে মনে করি তাহলে খেয়াল করে দেখো, আমরা বলেছি নাগরিক মনে রাখবো, অর্থাৎ এই বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে আমরা যারা বসবাস করব এবং বিদেশ থেকে পাঠানোর অর্থ এখানে যুক্ত হবে, এটিকে আমরা বলবো জিএনপি। দেশে এবং বিদেশে অবস্থানরত সবার উৎপাদনকে আমরা জিএনপি বলবো। ঠিক অন্যদিকে যখন আমরা জিডিপি চিন্তা করবো তখন কিন্তু আমার এই ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা থাকবে তারা, এক্ষেত্রে আমার দেশের লোক এবং বিদেশে যাই থাকুক, ঠিক এই কথাটিকে আমরা এখানে উল্লেখ করেছি। সেটি হচ্ছে কি, জিএনপিতে দেশে ও বিদেশে অবস্থানরত নাগরিকদের উৎপাদন যুক্ত হয়, আর জিডিপিতে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যারা অবস্থান করে তাদের উৎপাদনকে গণ্য করা হয়। আমার ধারণা তোমরা জিএনপি এবং জিডিপি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো প্রিয় শিক্ষার্থীরা। আমরা এবার যে প্রত্যয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মাথা পিছু আয়। প্রিয় শিক্ষার্থীরা, মাথা পিছু আয় বলতে আমরা কি বুঝি, আমরা একটু দেখার চেষ্টা করি। আমি তোমাদের সাথে কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু জিএনপির কথা বলেছিলাম কিন্তু আয় বলিনি। আমাদের দেশে সাধারণ অর্থনীতিতে জিএনপি কে জিএনআই বলা যায়, যদিও দুটি এক জিনিস নয়। মনে রাখবে, জিএনআই মানে হচ্ছে মোট জাতীয় আয়। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করব আমরা। অর্থাৎ ধরে নাও যে তোমার পরিবারে 5 জন সদস্য আছে, তোমার বাবা 1 লক্ষ টাকা আয় করে থাকেন, তাহলে তোমাদের মাথাপিছু আয় কত, এই তথ্যটি আমরা কিভাবে পাবো? এই তথ্যটি পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে কি, 1 লক্ষ টাকাকে 5 জন দিয়ে আমরা ভাগ দিয়ে দিব, তাহলে জন প্রতি কত টাকা আয় হয় সেটি পাওয়া যাবে। এই তথ্যটিকে আমরা বলছি মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ দেওয়া। তাহলে দেখো, মাথাপিছু আয় সমান সমান বলতে আমরা কি বুঝি, এবার আমরা দেখতে চাই। তোমরা খেয়াল করে দেখো, মোট জাতীয় আয় মোট জনসংখ্যা, তাহলে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, মাথাপিছু আয় পাবো। আমি একটি গাণিতিক, তোমার পাঠ্য বইতে দেওয়া এরকম একটি গাণিতিক প্রবলেম আমরা এখানে সলভ করার চেষ্টা করছি। তোমরা খেয়াল করে দেখো, 500 কোটি মার্কিন ডলার মোট জাতীয় আয় কোনো একটি দেশের কল্পনা করো। ঠিক একইভাবে ওই দেশের জনসংখ্যা 10 কোটি, তাহলে যদি 500 কোটি টাকা মোট আয় হয়ে থাকে, জনসংখ্যা 10 কোটি হয়ে থাকে, তাহলে তারা মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে 500 মার্কিন ডলার। এটি একদম সহজভাবে করা যায়। তোমরা দেখো যে এই তথ্যটি থেকে, অর্থাৎ আমরা বলেছিলাম মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দাও, তাহলে আমি সংক্ষেপে তোমাদেরকে বলতে পারি টিআই বাই টিপি। অর্থাৎ টিআই বলতে টোটাল ইনকাম, এটি হচ্ছে টোটাল গ্রস ইনকাম, ঠিক আছে, জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা, টিপি বলতে আমরা টোটাল পপুলেশন দিয়ে যদি ভাগ দাও তাহলে তুমি কিন্তু এই তথ্য পেয়ে যাও। আমরা এখানে কোটি কোটি যদি বাদ যায়, তাহলে 10 দিয়ে যদি 5000কে ভাগ দেয় তাহলে খুব সহজে আমরা 500 মার্কিন ডলার পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদের জন্য কাজ আসছে, কিন্তু তুমি যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদেরকে এই তথ্যটির উত্তর কিন্তু এখন দিতে হবে। আমরা অপেক্ষা করছি, উত্তর আসতে একটু দেরি হবে, আমরা অপেক্ষা করছি। দেখো, এ দেশের গত বছরের মোট জাতীয় আয় ছিল 65,000 কোটি মার্কিন ডলার, তাদের জনসংখ্যা ছিল 13 কোটি। ওই দেশের মাথাপিছু আয় কত? ঝটপট আমাকে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই প্রশ্নের উত্তর অপেক্ষা করছি, উত্তর পাওয়ার অপেক্ষা করছি। এটির উত্তর কত হবে আমাকে জানাও।
আমরা অপেক্ষা করছি। মোট আয় ছিল 65,000 কোটি এবং জনসংখ্যা 13,000 কোটি। তোমরা উত্তর দেওয়া শুরু করে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উত্তর পেলে আমি সামনে যাব, দেখতে চাই তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি উত্তর পাচ্ছি, রাইট। 5,000। একজন লিখেছে 6,500 মার্কিন ডলার, না এটা ভুল উত্তর। সাবিনা খাতুন 5,000 মার্কিন ডলার, উত্তর সঠিক। ফেরদৌস চৌধুরী, তোমার উত্তর ঠিক হয়েছে। নূর 5,000 মার্কিন ডলার, উত্তর ঠিক আছে। সাবিহা খাতুন 5,000 মার্কিন ডলার, চমৎকার। আদিব হাসান 500 মার্কিন ডলার হবে না, আদিব হাসান ভুল উত্তর দিয়েছ। 5,000 কোটি লিখেছে, কিন্তু এটি আবার কিন্তু হবে না। 5,000 কোটি কিন্তু হবে না। এইটি একটি টেকনিক্যাল ব্যাপার ছিল এই প্রশ্নের। বলছে স্যার ভালো দেখা যাচ্ছে না। $5,000 মার্কিন ডলার, ওকে ঠিক আছে। অনেকে উত্তর দিয়েছ, তোমাদেরকে ধন্যবাদ। আমরা এবার পরে যেতে চাই। 500,000 লিখেছে আরেকজন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চমৎকারভাবে যুক্ত হয়েছো এবং সঠিক উত্তর দিয়েছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু সেগুলো লিখবে, আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমরা মাথাপিছু আয় এই টার্মটি বোঝার পর আমরা কোথায় যেতে চাই তোমরা খেয়াল করে দেখো। জিডিপি দেশের সামগ্রিক অর্থনীতিকে বা শক্তিকে বোঝার জন্য জিডিপি ব্যবহার করা হয়ে থাকে। এগুলো অবজেক্টিভের জন্য কতগুলো টার্ম তোমরা খেয়াল করে দেখো। জিডিপি দেশের সামগ্রিক অর্থনীতির শক্তি বা সামর্থ্য বোঝার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার পৃথিবীতে খুব শক্তিশালী, এই জন্য এটি একটি সিম্বলিক চিত্র ব্যবহার করেছি তোমাদের জন্য। তাহলে জিডিপি কোনো দেশের কতটা ভালো, কত উন্নত এটি বোঝার জন্য আমরা বুঝি যে ওই দেশের আভ্যন্তরীণ উৎপাদনটা কেমন, তা দিয়ে বোঝা যায় ওই দেশের উৎপাদনের বা অর্থনৈতিক শক্তি সামর্থ্য কতটা বেশি। অন্যদিকে আমরা জিএনপিতে দেশের নাগরিকদের অর্থনীতিতে অবদান বোঝার চেষ্টা করি। দেশের ভিতরে এবং দেশের বাইরে দেশের নাগরিকগণ কি পরিমাণ অর্থনীতিতে ভূমিকা রাখছে বা সাপোর্ট দিচ্ছে এটি বোঝার জন্য এটিকে আমরা বুঝে থাকি। অর্থাৎ জনগণ বিভিন্ন পর্যায়ে কিভাবে অর্থনীতিতে ভূমিকা রাখছে সেটি আমরা বুঝি। এবং মাথাপিছু আয় হচ্ছে দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণের জন্য মাথাপিছু আয় ব্যবহার করা হয়ে থাকে। এবং সেই সঙ্গে খেয়াল করে দেখো, যদি জনগণের আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে বলেছিলাম, মনে করো তোমাদের কারো অভিভাবকের মাসিক আয় 1 লক্ষ টাকা, তাহলে যদি ওই পরিবারের সদস্য সংখ্যা 5 জন হয়ে থাকে, তাহলে আমরা কি বুঝবো? মাথাপিছু আয় 20,000 টাকা। এটি মাসিক মাথাপিছু আয়। আমরা এটিকে বছরে কিন্তু চিন্তা করব। তাহলে কল্পনা করো, যদি একটি পরিবারে মাত্র 20,000 টাকা আয় থাকে মাসিক, তাহলে ওই পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাহলে তাদের মাথাপিছু আয় কত হবে? 4,000 টাকা। তাহলে খেয়াল করে দেখো, যাদের 20,000 টাকা মাথাপিছু আয় তাদের জীবনযাত্রা, আর যাদের মাত্র 4,000 টাকা মাথাপিছু আয় তাদের জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি, জীবনযাত্রার মান কি এক থাকবে? থাকবে না। ঠিক এই কথাটি আমরা বলতে চাচ্ছি, যদি মাথাপিছু আয় দিন দিন বাড়তে থাকে, তাহলে মানুষের জীবনযাত্রাও কিন্তু উন্নত হতে থাকবে, দারিদ্র্য থেকে মুক্তি পাবে মানুষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করে দেখো, তাহলে জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় সম্পর্কে গুরুত্বপূর্ণ এই 3টি ইনফরমেশন আমরা দিলাম। আমরা যেতে চাই যে তারপরে তোমাদের জন্য কোন তথ্য রাখা হয়েছে। বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান, এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা আমাদের আলোচনার সময় আমরা জিএনপি, জিডিপি এই তথ্যগুলো কিন্তু জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে জিএনপি, জিডিপি এই জিনিসগুলো জানলাম, এই জিএনপি, জিডিপির পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাই, তোমরা খেয়াল করে দেখো কোথা থেকে আসে এই জিএনপি, জিডিপির তথ্যগুলো কোথা থেকে আসে। জিএনপি, জিডিপির তথ্যগুলো মূলত
তোমার বিভিন্ন অর্থনৈতিক খাত থেকে আসে। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা যদি আমাদের চোখ কান খোলা রাখি, যে সকল কাজগুলো অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত, সে কাজগুলোই কিন্তু আমাদের এখানে যুক্ত হয়ে যায়। অর্থাৎ কৃষকরা কৃষি কাজ করে, শিল্প কারখানা কাজ করে, পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে যাচ্ছে, ভোক্তা পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এই সার্বিক বিষয়গুলোকেই কিন্তু আমরা আসলে কৃষি এবং বিভিন্ন অর্থনৈতিক খাত বলে থাকি। আমরা বিভিন্ন অর্থনৈতিক খাতগুলো সম্পর্কে একটু জানবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, কৃষি ও বনজ খাত। অর্থাৎ কৃষি খাত বলতে আমরা কি বুঝি? তোমরা জানো যে বাংলাদেশের জনগোষ্ঠী, অর্থাৎ তারা তাদের কৃষি কাজের জন্য বেশিরভাগ অংশই তাদের শ্রমকে নিয়োজিত করে থাকে। তাহলে এই যে কৃষি, তার সাথে বনজ সম্পদ অর্থাৎ বনাঞ্চল থেকে যেটা আসি, এটাকে আমরা কৃষির সাথে সম্পৃক্ত করে থাকি। তোমরা এক্ষেত্রে যে তথ্যটি মনে রাখতে হবে যে প্রতি বছর এটি প্রবৃদ্ধির হার কত। এখানে আরেকটি শব্দ ব্যবহার করলাম, প্রবৃদ্ধি। অর্থাৎ কোনটাকে আমরা প্রবৃদ্ধি বলে থাকব? মূলত অর্থনীতির যেই অংশটুকু, অর্থাৎ গত বছরের চাইতে এই বছর ঠিক কতটুকু বৃদ্ধি পেয়েছে, তাকে আমরা প্রবৃদ্ধি বলবো। গত বছর যদি 5 থাকে আর এই বছর যদি তার সাথে 0.25 যুক্ত হয়, তাহলে 5.25, তাহলে 5-এর সাপেক্ষে আমরা বলবো 0.25 প্রবৃদ্ধি হয়েছে। এটিকে কিন্তু আমরা শতকরা হিসাবে চিন্তা করব। অর্থাৎ গত বছর যদি 10 টাকা আয় হয়ে থাকে, এবছর যদি 12 টাকা হয়, 100 টাকার মধ্যে এবার হিসাব করে দেখো এটিকে কততে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রতিটির জন্য যে প্রবৃদ্ধি থাকবে সেটি তোমরা একটু খেয়াল রাখবে, এই তথ্যটি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। আমার মনে হচ্ছে যে কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু দেখি। মাথাপিছু আয় কিসের উপর হিসাব করা হয়? বইয়ের এক জায়গায় লেখা। চমৎকার প্রশ্ন। এটি হবে মোট জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীরা, বইয়ের এক জায়গায় লিখেছে মোট দেশজ আয়কে। এই তথ্যটি পাশে রেখে তোমরা আজকে আমি যেটি দেখিয়েছি, GNI, গ্রস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, এই বৈসাদৃশ্য তথ্যটি তুমি উপস্থাপন করার জন্য। চমৎকার মানসুর আহমেদ, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি চমৎকার জিনিস জানলে, মাথাপিছু আয় নির্ণয়ের জন্য মোট জাতীয় আয়কে আমরা ভাগ দিব জনসংখ্যা দিয়ে, এবং আমরা এটি গাণিতিকভাবেও দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। তোমরা তোমাদের এইভাবে যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাবে। মৎস্য খাত। তারপরে তোমরা জানো যে বাংলাদেশে কিন্তু ব্যাপক অঞ্চল জুড়ে আমরা মৎস্য চাষের সাথে সম্পৃক্ত। শিল্প খাত, ছোট বড় মাঝারি, অর্থাৎ বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, সকল শিল্পকে আমরা একসাথে শিল্প খাতের সাথে রাখি। পাইকারি ও খুচরা বাণিজ্য, তোমরা জানো যে এগুলো কি। অর্থাৎ কৃষক যে পণ্যটি উৎপাদন করেন, এটি কিন্তু ঢাকা শহরে বা বিভিন্ন শহরে চলে যায়। পাইকারি আড়তদারদের থেকে আবার মধ্যস্বত্বভোগীরা সেগুলো নিয়ে আসে, খুচরা বিক্রেতারা, তাদের থেকে আবার আমরা ক্রেতা যারা, আমরা সেটি ক্রয় করে থাকি। তাহলে পাইকারি খুচরা বাণিজ্য, এটি থেকে কিন্তু এগুলো আমাদের জাতীয় আয়ের কিন্তু অন্তর্ভুক্ত বিভিন্ন খাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বাস্থ্য ও সেবা খাত, এগুলো হচ্ছে আমাদের জাতীয় আয়ের বিভিন্ন খাত। তোমার পাঠ্য বইতে উল্লেখ করা আছে এমন জিনিসগুলো। তাহলে আমরা খেয়াল করে দেখো, আমরা যদি এককভাবে ধরি তাহলে আমাদের মোট জাতীয় উৎপাদনে কৃষির অবদানই সর্বাধিক। এই তথ্যটি নিয়েও কিন্তু একটু তোমাদের প্রশ্ন আসতে পারে, মনোযোগ দিয়ে শোনো। জাতীয় আয়ে তোমরা যদি পার্সেন্টেজ খেয়াল করে দেখো, তোমরা দেখবে যে শিল্প খাতে সবচেয়ে বেশি অবদান রয়েছে। তাহলে আমি কেন আবার বললাম যে এককভাবে ধরলে জাতীয় আয়ে কৃষির অবদানই সর্বাধিক? প্রথম কথা হচ্ছে পাঠ্য বইয়ের তথ্য, আর দ্বিতীয় কথা কৃষি, বনজ, মৎস্য এবং আরো কয়েকটি খাত এখানে উল্লেখ নেই, এগুলো যুক্ত করে কৃষি খাতকে সব একসাথে করা হয়েছে। আবার শিল্প খাত আছে আলাদা। এ কারণে আমরা কৃষি খাতটিকে বলেছি যে এককভাবে ধরলে, অর্থাৎ মূলত প্রত্যেকটি দেশই অর্থনীতির প্রধান 3টি খাতকে গণনা করে। একটি হচ্ছে কৃষি, একটি শিল্প এবং একটি হচ্ছে সেবা খাত। আমরা এই খাতগুলোকে একটু স্ক্যাটার করেছি, আরো বিচ্ছিন্ন করে দিয়েছি তোমাদের বোঝার জন্য। মূলত 3টি খাত, কৃষি, শিল্প এবং সেবা খাত। এই 3টির মধ্যে এককভাবে যদি ধরি তাহলে কৃষি খাতের অবদানই সবচেয়ে বেশি। আমার মনে হয় তোমরা এবার বুঝতে পেরেছো। এবং তারপরে আমরা যে তথ্যটি দিচ্ছি, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন খাতের উন্নয়নের মধ্যে সমন্বয় এবং আয়ের ভারসাম্য রাখা গেলে জনগণের জীবনমান উন্নত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে একটি চমৎকার জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি শুধু কৃষি খাতকে উন্নত করার জন্য কৃষিতে প্রচুর সাপোর্ট দিলাম এবং কৃষিকে ডেভেলপ করে ফেললাম, তাহলে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে? কি মনে হয় তোমাদের? এটি প্রশ্ন দিতে পারি আমি তোমাদেরকে। খেয়াল করে দেখো, কিংবা শুধু শিল্প খাতকে যদি আমরা গুরুত্ব দেই এবং শিল্প খাতকে যদি প্রচুর বিনিয়োগ করি, তাহলে কি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে না হবে না? একটি প্রশ্ন, দেখি কে কে উত্তর দিতে পারো। তোমাদের উত্তর আশা করছি।
উত্তর আসতে একটু দেরি হবে যদিও। কৃষি অথবা শিল্প খাত, আমরা যদি শুধু এই খাতটির মধ্যেই কি করে থাকি, সাপোর্ট বেশি দেই, তাহলে কি হবে? দেশের উন্নয়ন হবে বা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়ে যাবে? আমরা যদি একটি খাতকে গুরুত্ব দিই, হয় কৃষি অথবা বনজ, কৃষি বনজ অথবা শিল্পকে যদি গুরুত্ব দিই। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ চমৎকার, না একজন বলেছে না হবে না, এটি হচ্ছে সঠিক। জি স্যার যারা বলেছ, তোমাদের উত্তরটি আসলে আমরা নিতে পারছি না। প্রিয় শিক্ষার্থীরা, কেন নিতে পারছি না তোমরা খেয়াল করে দেখো। হ্যাঁ চমৎকার, হবে না, খেয়াল করে দেখো। আমি যদি ধরে নেই যে কৃষিকে আমরা প্রচুর গুরুত্ব দিলাম, প্রচুর উৎপাদন হলো, আচ্ছা যদি শিল্পের বিকাশ না হয় তাহলে কৃষির উৎপাদিত পণ্যটি কোথায় ব্যবহার করা হবে, তাই না? এই একটি প্রবলেম। সুতরাং কৃষির উন্নয়নের সাথে সাথে শিল্পের কিন্তু উন্নয়নের বিকাশ ঘটাতে হবে, এটি যেমন একটি জায়গা। আরেকটি জায়গা খেয়াল করতে, আবার আমরা শিল্পকে কিন্তু বিকাশ করলাম, প্রচুর বিনিয়োগ করলাম, শিল্পে দেশ উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু শিল্পের কাঁচামাল আসবে কোথা থেকে? এই শিল্পের কাঁচামালের জন্য কিন্তু আমাদেরকে কৃষির উপর নির্ভর থাকতে হবে। আবার ধরে নিলাম কৃষি শিল্প দুটি খাতকে আমরা প্রচুর বিনিয়োগ করলাম এবং দেশ উন্নত হয়ে যাচ্ছে, হবে? হবে না, কারণ আমার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে হবে, কারণ কৃষকের উৎপাদিত পণ্য কারখানা পর্যন্ত পৌঁছাতে রাস্তা ঠিক রাখতে হবে। ঠিক একইভাবে উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য এই যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থাকে কিন্তু ঠিক করতে হবে। এই বিষয়টি কিন্তু আমাদের বুঝতে হবে। এই জন্য আমরা বলছি যে উৎপাদন ব্যবস্থার মধ্যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন খাতের উন্নয়নের মধ্যে সমন্বয় ও আয়ের ভারসাম্য রাখা গেলে জনগণের জীবনমান উন্নত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ধারণা এই অংশটুকু থেকে তোমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ছিল তা তোমরা বুঝতে পেরেছ। আমরা তারপরে দেখতে চাই প্রবৃদ্ধির হার এবং অবদান। এই দুটি জিনিস যদি মনে রাখো তাহলে এই অংশ থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে তাহলে এটি তোমরা উত্তর পেয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমাদের প্রত্যেকটি সেক্টরকেই গুরুত্ব দিতে হবে, রোকসানা ইসলাম বলেছে, ধন্যবাদ। মানব সম্পদ উন্নয়ন বলতে আমরা কি বুঝে থাকি? দেখো, শ্রমশক্তি সম্পন্ন মানুষকে এই দেশের মানব সম্পদ বলা হয়ে থাকে এবং প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। তাহলে খেয়াল করে দেখো, আমরা খুব সহজে বলতে পারি আমি, তুমি, আমরা যখন উৎপাদনের উপযোগী হব, আমি শ্রম দেওয়ার উপযুক্ত, সুতরাং খেয়াল করতে শ্রমশক্তি সম্পন্ন মানুষকে এই দেশের মানব সম্পদ বলা হয়। এখন আমি শ্রমশক্তি সম্পন্ন মানুষ, আমি মানব সম্পদ, কিন্তু প্রশ্ন কি আসে, যখন আমি অদক্ষ থাকি, যদি শ্রমশক্তি আমি না দিতে পারি তাহলে কিন্তু আমি মানব সম্পদে পরিণত হচ্ছি না। তাহলে কথাটিকে কিভাবে বলবো যে অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। আমরা কিন্তু করছি মানব সম্পদকে কিভাবে উন্নয়ন করবো। প্রথমে বুঝলাম মানব সম্পদ কি, তারপরে আমরা মানব সম্পদ উন্নয়নকে এই কথাটি বুঝলাম। এবং মানব সম্পদ উন্নয়নের জন্য তোমরা জানবে যে আমরা এক্ষেত্রে আমরা প্রতিটি মানুষকে যে অবদান রাখবে উৎপাদনের সাথে, এটি বোঝানোর চেষ্টা করেছি। এখানে বিভিন্ন শিল্প কারখানার ছবি দেখানো হয়েছে। আমরা বলছি চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এ পর্যায়ে আমি যে তথ্যটি দিব সেটি হচ্ছে, মানুষকে যদি মানব সম্পদে পরিণতি করতে হয় তাহলে তিনটি বেসিক জিনিস মনে রাখতে হবে। একটি হচ্ছে শিক্ষা, একটি হচ্ছে প্রশিক্ষণ, আর একটি হচ্ছে কর্মসংস্থান। এছাড়া আরো অনেকগুলো ইনফরমেশন আসবে। তাহলে আমি তিনটি জিনিসকে খুব সহজে বলি। শিক্ষা, কারণ শিক্ষা মানুষকে সচেতন করে, আলোকিত করে, এই জন্য শিক্ষাটি প্রয়োজন। ঠিক একইভাবে একটি প্রপার গাইডলাইন দেয় শিক্ষা। প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করে আমাকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে আমাকে যদি প্রশিক্ষণ না দেয় তাহলে কিন্তু আমি দক্ষ মানব সম্পদ হব না, এটি একটি দিক। আবার আমাকে তুমি ধরে নাও যে ইলেকট্রিক্যাল কাজ অথবা টেলিভিশন ঠিক করার জন্য আমি একজন কর্মী হয়ে গেলাম, আমাকে প্রশিক্ষণ দেওয়া হলো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা আমি পাশ করে ফেলাম, তারপরে বলা হলো কি দেশে কোনো টেলিভিশন চলবে না, তাহলে আমাকে প্রশিক্ষণ দিয়ে লাভ কি? এক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কর্মসংস্থানও কিন্তু থাকতে হবে। আমাকে, তোমাকে যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তার আবার যথাযথ কর্মসংস্থান থাকতে হবে। কর্মসংস্থান যদি না থাকে তাহলে কিন্তু এই শিক্ষা প্রশিক্ষণ দিয়ে আসলে কোনো লাভ হলো না। তাহলে মানব সম্পদ উৎপাদনের জন্য বা তৈরির জন্য আমরা যে কথাটি বলছি, চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো, এগুলো কতগুলো জাস্ট এইভাবে তথ্য, খুব বেশি গুরুত্বপূর্ণ না আমাদের কাছে। 11 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। 15 বছরের উপরে ছিল 5,35,00,000 কর্মসংস্থান ছিল। এবং দেখো, কৃষিতে যে সকল অবদান ছিল, অর্থাৎ কতজন জনগণের পার্টিসিপেশন ছিল, এটি এখানে বলা হয়েছে। 48.4%, শিল্পে ছিল 24.3% এবং সেবা খাতে ছিল 14.2%। তাহলে এই তথ্যটি থেকে আমরা কোন বিষয়টি পাই? এটি কিন্তু 15 বছরের উপরে জনসংখ্যার 5,35,00,000 কর্মসংস্থান ছিল, কিন্তু এই সময় কিন্তু কর্মসংস্থান থাকলেও মানুষ কিন্তু ছিল আরো বেশি। এই যে বেশি মানুষ ছিল কিন্তু তাদেরকে কাজে নিয়োজিত করা যাচ্ছিল না, তার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়া। অর্থাৎ যে যেই কাজের উপযুক্ততা পাওয়ার কথা, সে কিন্তু সেই কাজের উপযুক্ততা নাই। ফলশ্রুতিতে তারা অদক্ষ থেকে গেছে, অনেক মানুষই ছিল অদক্ষ। তাহলে দেশের মানুষকে দক্ষ জনশক্তিতে পরিণত না হওয়ার কারণটা কি? কেন তারা দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারলো না? সেই কারণটি হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব দারিদ্র্যের দুষ্টচক্র কি। তাহলে এই তথ্যগুলো একটু মনে রাখবে, অবজেক্টিভের জন্য জ্ঞানমূলক প্রশ্নেও কখনো কখনো হয়তো আসতে পারে, কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা এই তথ্যটি মনে রাখবে। আমরা দারিদ্র্যের দুষ্টচক্র বুঝতে চাই। প্রথম কথা হচ্ছে, দারিদ্রতা বলতে কি বুঝি? অর্থাৎ তোমরা স্বাভাবিক অর্থনৈতিক অবস্থাতে তোমরা বুঝো যে যার যা প্রয়োজন তার থেকে যদি সে বিলো স্ট্যান্ডার্ডে থাকে, নিচে থাকে, তাহলে তাকে আমরা দারিদ্র বলে থাকি। কতগুলো সূচক দ্বারা এটি পরিমাপ করা যায়। তারপরে হচ্ছে এটিকে দুষ্ট বলার কারণটা হচ্ছে এটি এমন একটি সার্কেল যে মানুষ কন্টিনিউয়াস এই সার্কেল থেকে আর বের হতে পারে না। সরি, এই জন্য এটিকে আমরা দারিদ্র্যের দুষ্টচক্র বলে থাকি। কেন দারিদ্র্যের দুষ্টচক্র দ্বারা আমার দেশের জনগণ আবর্তিত হচ্ছে? প্রথম কথা হচ্ছে, আমরা যদি শুরুটা করি, খাদ্যের অভাব। ওকে, ফাইন। খাদ্যের অভাব মানে পুষ্টিকর খাদ্যের অভাব। পুষ্টিকর খাদ্যের অভাবের কারণে কি হচ্ছে? আমাদের দেশের অনেক মানুষের স্বাস্থ্য হচ্ছে দুর্বল স্বাস্থ্য। তো যদি কোনো মানুষের স্বাস্থ্য দুর্বল থাকে, তাহলে তারা হয় কাজ পায় না, নতুবা কাজ করতে পারে না। দুটি ব্যাপার। একজন দুর্বল স্বাস্থ্যের লোককে হয়তো শিল্প কারখানার মালিকরা কাজ দিচ্ছে না, অথবা তাকে কাজ দেওয়ার পর সে শারীরিকভাবে ততটুকু শ্রম দিতে পর্যাপ্ত এনার্জি তার মধ্যে নেই, স্টেমিনা নাই। ফলশ্রুতিতে দুটি ব্যাপারই ঘটতে পারে, সে হয় কাজ পায় না অথবা কাজ করতে পারে না। ফলশ্রুতিতে কি হচ্ছে? এদেশের বৃহৎ অংশ জনগণের আয় কমে যাচ্ছে, তাদের আয় নাই। তাহলে আয় যদি না থাকে তাহলে কি হচ্ছে? তাদের সঞ্চয় কম হয়। তুমি যত বেশি আয় করবে তত বেশি সঞ্চয় করবে, আয় কমে যাবে, সঞ্চয় কমে যাবে। তাহলে খেয়াল করে দেখো, যখন আয় কম এই জন্য সঞ্চয় কম, সঞ্চয় কম এই জন্য মূলধন কম, তাই বিনিয়োগও কম হয়। অর্থাৎ জমানো টাকা যদি আবার উৎপাদনে ব্যবহার করি, তাহলে এটাকে আমরা বলবো বিনিয়োগ। আর যে টাকাটি আমরা বিনিয়োগ করব তাকে বলবো আমরা মূলধন। তাহলে খেয়াল করে দেখো, যখন মূলধন কম, বিনিয়োগ কম, তাহলে ঠিক একইভাবে আমরা বলবো কি, কাজের লোকের সংখ্যা কম, কর্মসংস্থান কম হচ্ছে। সুতরাং লোকজন কাজে যখন কম যোগদান করে, তখন তাদের আয় কমে যায়। যেহেতু তাদের আয় কমে যাচ্ছে, তাহলে তারা ভালো খেতে পারে না, ভালো খেতে না পারলে তাদের স্বাস্থ্য খারাপ হয়, স্বাস্থ্য যেহেতু খারাপ, তাহলে তারা ভালো কাজের সাথে যুক্ত হতে পারে না, শ্রম দিতে পারে না, এবং তাদের আয় কম, ফলশ্রুতিতে তাদের সঞ্চয় কম এবং বিনিয়োগ কম। এই একটি চক্রাকারে মানুষ আবর্তিত হতে থাকে এবং এই চক্র থেকে বের হতে পারে না। এই জন্য এটিকে বলা হয় দারিদ্র্যের দুষ্ট চক্র। মানব সূচক উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি কাজ দিচ্ছি তোমাদেরকে। মনে করো যে এ একটি গ্রাম আর বি একটি গ্রাম। তাহলে খেয়াল করে দেখো, যদি এ গ্রামে 85% লোক শিক্ষিত এবং বি গ্রামে 65% লোক শিক্ষিত, তাহলে আমাকে বলো তো, কোন গ্রামের লোকজন অর্থনৈতিকভাবে ভালো আছে, জীবনযাত্রার মান ভালো, এটি বোঝা যায়। এটি প্রশ্ন তোমাদের কাছে, তোমরা তাড়াতাড়ি উত্তর দাও। খেয়াল করে দেখো, এ গ্রামে যদি 85% লোকের শিক্ষার হার আর বি গ্রামে 65% শিক্ষার হার, তাহলে কোথায় শিক্ষার হার বেশি এবং জীবনযাত্রার মান বেশি? শিক্ষার হার এ গ্রামে বেশি, বি গ্রামে শিক্ষার হার কম। আমরা শুধু শিক্ষার হার বলেছি, কিন্তু আমরা প্রশ্নটি চেয়েছি জীবনযাত্রার মান কোন গ্রামে বেশি, কোন গ্রামের জনগণ অর্থনৈতিকভাবে খুব ভালো আছে। এই প্রশ্নের উত্তর দিবে তোমরা। চমৎকার, আমরা এ গ্রাম, আমরা উত্তর পেয়ে গিয়েছি। ভেরি গুড। এখন ঠিক একইভাবে দেখো, তোমাদেরকে ধন্যবাদ যারা অনেকে উত্তর দিচ্ছ, অনেকে উত্তর দিচ্ছ। আমরা পড়ছি না তোমাদের, আমরা তাড়াতাড়ি করে শেষ করার জন্য আমরা
খেয়াল করে দেখো, যদি বেকারত্বের হার দিয়ে প্রশ্ন নেয়, একটি গ্রামে 35%, অন্য গ্রামে 15%, তাহলে স্বাভাবিকভাবে তোমরা বলবে অর্থনৈতিকভাবে ভালো আছে বি গ্রামের জনগণ। চমৎকার। এবং বাল্যবিবাহের হার, এটিও কিন্তু একটি সূচক। খেয়াল করে দেখো, 15%, এ গ্রামে যদি 15% বাল্যবিবাহ হয়ে থাকে আর বি গ্রামে যদি 20% বাল্যবিবাহ হয়ে থাকে, তাহলে কোন গ্রামের অর্থনৈতিক অবস্থা ভালো বলে মনে করবা, জীবনযাত্রার মান ভালো? অবশ্যই তোমরা বলবে এ গ্রামের জীবনযাত্রার মান ভালো। তাহলে আমরা সার্বিকভাবে বলতে পারি, দেখো মাথাপিছু আয় মানুষের জীবনযাত্রার মান নির্ধারণ করে দিচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু এটি একমাত্র তথ্য নয় যা দিয়ে মানব উন্নয়ন সূচককে পরিমাপ করা যায়। অর্থাৎ আরো কতগুলো সূচক দিয়ে আমরা এই মানুষের জীবনযাত্রার মানকেও নির্ণয় করতে পারি। তাই মাথাপিছু আয় ছাড়াও জীবনযাত্রার মান নির্ধারণ করার জন্য অন্য সূচক আছে, এগুলোকে আমরা বলে থাকি মানব উন্নয়ন সূচক। এই জিনিসগুলো কি কি? এই জিনিসগুলোর কতগুলো জিনিস আমরা এখানে তোমাদেরকে উল্লেখ করেছি, শিক্ষার হার, বেকারত্বের হার, বাল্যবিবাহ, বিদ্যালয়ে ভর্তির হার, ঠিক আছে, জীবনযাত্রার মান কেমন, এরকম অনেকগুলো জিনিস দিয়েই আমরা আসলে এটিকে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারি। আমার প্রশ্নের উত্তরটি দয়া করে দেবেন। আহসান হাবিব কি প্রশ্ন করেছিল, এটি কি উপরে হারিয়ে গিয়েছে? জিএনআই কিভাবে হিসাব করা হয়? জিএনআই কিভাবে হিসাব করা হয়, এটি একটি তথ্য পেয়েছি আমরা। আহসান হাবিব, আমি আপনার প্রশ্নটি পাচ্ছি না, আমাকে প্রশ্নটি আরেকবার করেন। দারিদ্র্যের দুষ্টচক্র ধারণার প্রবক্তা কি বিখ্যাত? হ্যাঁ, র্যাগনার নার্স, রাইট। র্যাগনার নার্স অর্থনীতিবিদ, এই দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা র্যাগনার নার্স। ওকে, জিএনপি থেকে, আমি বলেছিলাম জিএনপি থেকে জিএনআই গণনা করা হয় প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু জিএনপি এবং জিএনআই এক নয়, কিন্তু সাধারণ অর্থনীতিতে আমরা জিএনপি এবং জিএনআই কে এক ধরে থাকি। তোমরা যখন উপরের ক্লাসে যাবে তখন জিএনপি এবং জিএনআই এর মধ্যে যে পার্থক্য সেটি বুঝতে পারবে, আমরাই হয়তো তখন তোমাদেরকে আবার পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত করে পড়াবো। আমরা মানব উন্নয়ন সূচকের বাংলাদেশের অবস্থানটি কি আমরা এটি একটু দেখানোর চেষ্টা করছি। তোমরা খেয়াল করে দেখো, এই তথ্যে আমরা যে বিষয়টি এখানে বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে 2015 সালে 39তম, 139তম, 12 সালে ছিল 143তম। সরকার শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে, গুণগত মান বৃদ্ধি এবং যোগ্য মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে। আসলে 2010 সালে শিক্ষা নীতি প্রণয়ন, এরকম বিভিন্ন কর্মসূচির কারণে আসলে আমাদের দেশে মানব সম্পদ উন্নয়ন এবং এই মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এবং সাথে সাথে তোমরা খেয়াল করে দেখো, যেখানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বর্তমান হার হচ্ছে 64.9, অর্থাৎ সরকার ইচ্ছে করেই নারীদেরকে শিক্ষার সাথে সম্পৃক্ত করেছে। অর্থাৎ এই জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করার সাথে সাথে একটি জনসম্পদ যে পরিণত করা হয়েছে নারীদেরকে। তোমরা জানো যে গার্মেন্ট শিল্প কারখানাতে কিন্তু ব্যাপক জনগোষ্ঠী, নারী জনগোষ্ঠী এক্ষেত্রে সম্পৃক্ত হয়েছে। সুতরাং এতে করে কি হয়েছে, সরকার স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রজনন হার ও মৃত্যু হার কমেছে, গড় আয় বৃদ্ধি পেয়েছে, নবজাতক শিশু ও মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে, অপুষ্টির হার হ্রাস পেয়েছে। সুতরাং মানব উন্নয়ন সূচকে আমরা দিন দিন ভালো করছি। বাংলাদেশে খানাভিত্তিক জরিপ অনুযায়ী 2000 থেকে 2005 সালের মধ্যে দারিদ্র্যের হার ছিল 48.9, এটি নেমে এসেছিল প্রথম 5 বছরে 40.40-এ। তারপরের বছরে দেখো 2010 সালে এটি 40 থেকে নেমে 31.9% এসেছে, এবং এটি 10 সালের তথ্য। তার মানে এই কয়েক বছরে দারিদ্র্যের হার কিন্তু আরো অনেক কমেছে। তাহলে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণের মাধ্যমে আমরা নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমরা দিন দিন কিন্তু অর্থনৈতিকভাবে একটু ভালো করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা তোমাদের যদি আর কোনো তথ্য থাকে, বাংলাদেশের কয়েকটি দেশের একটি তুলনামূলক আলোচনা, এটি পরীক্ষার জন্য কতগুলো অবজেক্টিভের জন্য আসতে পারে। তোমরা এই চার্টটি দেখে যেটি করবে, তোমরা খেয়াল করে দেখো এক্ষেত্রে সঞ্চয়ের হার কত পার্সেন্ট হচ্ছে। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বাংলাদেশ 2000 সালে 16%, 2005-এ 20% এবং ডে বাই ডে সঞ্চয়ের হার বেড়েছে। অন্যদিকে স্কুলে ভর্তির হারের ক্ষেত্রেও কিন্তু কখনো বেড়েছে, ধীরে ধীরে বাড়ছে। কিন্তু বর্তমান সময় 2009-এর পর থেকে বর্তমান সময়ে এসে তোমরা হয়তো জানো প্রাথমিক শিক্ষায় বিদ্যালয়ে ভর্তির হার কিন্তু প্রায় শতভাগ। আয়ের দেশে পরিণত করা ও ট্যাক্সে আছে বাংলাদেশ। কারণ তোমরা জানো যে আমরা দিন দিন, এক্ষেত্রে বেশিরভাগ তথ্যগুলো 9 সালের তথ্য। এই গত কত বছরে, এই এক দশকে কিন্তু
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু দেশ বহু দূরে এগিয়ে গিয়েছে। সুতরাং আমরা তার পরের অংশে আলোচনা করার চেষ্টা করি। এখানে কি আছে, প্রবাসী আয় বা রেমিটেন্সের কথা আমরা বলছি। তোমরা এটি বুঝতে পেরেছো যে বিদেশে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থকে আমরা রেমিটেন্স বলে থাকি। বর্তমানে জাতীয় আয়ের একটি বড় অংশ আসে রেমিটেন্স থেকে। এখানে অনেক কথা বলা যেতে পারতো, তোমরা খেয়াল করে দেখো। আমরা যে তথ্যটি এক্ষেত্রে রেমিটেন্সের জন্য দিতে চাই সেটি হচ্ছে, আমরা যে একটু আগে বলেছিলাম যে আমাদের যে সকল আত্মীয় স্বজন ক্লিয়ার না বলছে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি ক্লিয়ার পাচ্ছ? আমাকে একটু একটু ইনফর্ম করো। স্ক্রিন ক্লিয়ার না বলছে। আনক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীরা না, আনক্লিয়ার, দেখা যাচ্ছে না। আমরা কি নেট হারিয়ে ফেললাম কিনা? একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে আমার মনে হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করছি। লেখা বোঝা যাচ্ছে না। ঝাপসা মানব উন্নয়ন সূচক কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো, আমরা এই মুহূর্তে চেঞ্জ করতে পারছি না। তোমরা একটু তথ্যগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা দেশের বাইরে কাজ করছেন, তারা যে প্রতি বছর প্রতি মাসে বিভিন্ন সময়ে টাকা পাঠায় দেশে ব্যবহৃত আমরা যারা আছি তাদের জন্য, সেটিকে আমরা বলে থাকি কি, রেমিটেন্স বা প্রবাসী আয়। 2010 সালের তথ্য অনুসারে 59 লাখ প্রবাসী বাংলাদেশের বাইরে কর্মরত। কিন্তু সেই সঙ্গে আমরা বলবো যে 2010 সাল থেকে এই পর্যন্ত এসে কিন্তু এটি প্রায় কোটির কাছাকাছি চলে যেতে পারে। বিশ্ব ব্যাংকের তথ্য মতে 8 সালে রেমিটেন্স প্রাপ্তির দিক থেকে বিশ্বে 12তম এবং 2009 সালে আমরা 8ম ছিলাম। রেমিটেন্স প্রাপ্তির দিক থেকে আমরা কিন্তু অনেক বড় একটি দেশ, এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান ছিল দ্বিতীয়। জাতীয় অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা, অর্থাৎ আমরা বলতে চাই আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশ থেকে টাকা পাঠায়, এই সমস্ত টাকা কিন্তু ব্যাংকে জমা থাকে। এগুলো দিয়ে কিন্তু বৈদেশিক বাণিজ্য, শিল্প কারখানা উৎপাদন বৃদ্ধির জন্য এবং বিভিন্নভাবে কিন্তু আমরা এটিকে হেল্প করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো যে জাতীয় অর্থনীতিতে এই রেমিটেন্স কিন্তু একটি বিশাল ভূমিকা পালন করে থাকে। আমরা এ পর্যায়ে কতগুলো জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে তোমাদেরকে বলতে চাই যে কোন কোন বিষয়গুলো, কোন কোন তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করে দেখো, জিএনপি কি, অর্থাৎ এটির সংজ্ঞা তোমরা জানো যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন। ঠিক একইভাবে জিডিপি কি, এগুলা জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসবে। মাথাপিছু আয় কি, কিভাবে গণনা করা যায়, এই তথ্য আমরা একটি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি। মানব সম্পদ উন্নয়ন কি, এই তথ্যটিও তোমরা দেখবে। এবং মানব সম্পদ উন্নয়ন কেন প্রয়োজন, এই তথ্যটি তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখবে। মানব সম্পদ উন্নয়নের সূচক বা এসডিআই কাকে বলে, এই তথ্যটিও দেখবে। দারিদ্র্যের দুষ্টচক্র কি। প্রিয় শিক্ষার্থীরা এই তথ্যগুলো আমার ধারণা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তথ্যগুলো যদি জানো আমার মনে হয় যে খুব সহজে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। নেট কানেকশনটা ডিস্টার্বিং, ওকে, আমি তাই ভাবছি।
তোমরা একটু, আমরা ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি। তাহলে সৃজনশীল প্রশ্নের জন্য আগের যে তথ্যগুলো দিলাম এগুলো হচ্ছে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা এগুলো কিন্তু ক্লাসের মধ্যে ছিল। সৃজনশীল প্রশ্নের জন্য যে অংশগুলো খুব গুরুত্বপূর্ণ, গাণিতিক সমস্যা আসতে পারে, সেগুলো হচ্ছে মাথাপিছু আয় নির্ণয় করো। এছাড়া কোনটা জিএনপি, কোনটা জিডিপি, কোনটি মাথাপিছু আয়, তিনটি জিনিসের মধ্যে একটি পরিচিতি তুমি, অর্থাৎ এটি কোন ধরনের অর্থনৈতিক প্রত্যয়কে বোঝাচ্ছে, এটি জিএনপি না এটি জিডিপি না এটি মাথাপিছু আয়, এই তথ্যটি তোমাদের জানতে হবে। গাণিতিক সমস্যা মাথাপিছু আয় নির্ণয়ের কথা বললাম। তারপরে তোমরা দেখো কোন অর্থনৈতিক খাত, অর্থাৎ এটি কি কৃষি, শিল্প, বনজ, মৎস্য, পরিবহন, এই কয়েকটি খাত যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমার ধারণা তোমরা এটি পারবে। প্রিয় শিক্ষার্থীরা, রেমিটেন্স কি, অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা কি, এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং মানব সম্পদ উন্নয়নের ধারণা ও কিভাবে মানব সম্পদ উন্নয়ন করা যায় এই তথ্যটিও কিন্তু তোমরা যদি জানো এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে এবং আমার ধারণা তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের প্রশ্ন নিব, তোমরা খেয়াল করে দেখো। এক্ষেত্রে আমি একটি তথ্য দিয়েছি, আমি জানি না এটি তোমাদের জন্য কতটা স্পষ্ট, তোমাদের কাছে এটি পৌঁছবে কতটা স্পষ্টভাবে। এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, এটি ময়মনসিংহ বোর্ড 19 সালের একটি প্রশ্ন দেওয়া আছে। খেয়াল করে দেখো, এখানে বলছে যে জনাব রাকিব এক্স দেশে চাকরি করেন এবং এক্ষেত্রে যে ঘটনাটি বলেছে তারা 2015-16 অর্থ বছরে $12,255 মিলিয়ন তাদের পরিবারের নিকট পাঠিয়েছে। এটি আমরা মনে রাখলাম। জনাব রাকিব জানতে পারেন এক্স দেশটির জাতীয় আয় হচ্ছে 4,50,000 কোটি মার্কিন ডলার। খেয়াল করে দেখো, 4,50,000 কোটি মার্কিন ডলার এবং লোক সংখ্যা 12 কোটি। তাহলে প্রশ্ন, উদ্দীপকের তথ্য অনুযায়ী এক্স দেশটির মাথাপিছু আয় কত? প্রিয় শিক্ষার্থীরা, আমার ধারণা যে না, তোমরা যদি একটু কাজ করতে পারো সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ডের 2019-এর প্রশ্ন। এটি একটি গাণিতিক প্রবলেম। এক্ষেত্রে বলা হয়েছে যে এক্স দেশটির মাথাপিছু আয় এটি নির্ণয় করো। এবং আরেকটি হচ্ছে রাকিব সাহেবের মতে মানুষের পাঠানো টাকা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কিভাবে প্রভাব ফেলে এটি বুঝিয়ে লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এটি হচ্ছে রেমিটেন্সের যে প্রভাব সেটি বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, ময়মনসিংহ বোর্ড 19 সালের এই প্রশ্নটি তোমরা একটু খেয়াল করে দেখবে এবং মাথাপিছু আয় নির্ণয়ের যে গাণিতিক বিষয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অনুযায়ী তোমরা আসলে খেয়াল করে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। কিশোর বাতায়ন থেকে তোমরা কানেক্ট থাকবে, কিশোর বাতায়ন থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় শিক্ষার সাথে সম্পৃক্ত প্রয়োজনীয় বিষয়গুলো নিবে। আর এই ক্লাসগুলো যে সকল বন্ধুরা দেখতে পারেনি তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তোমরা ভালো থাকবে। আগামী ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।